নমস্কার, আমি শুভাশিস। আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে উমা রানী। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। বিশেষ সহায়তায় দেবযানী, পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ। বসন্ত পড়ে গিয়েছে না? দক্ষিণা হাওয়া এসে শীতকে তাড়িয়ে দিচ্ছে। আকাশ এমন নীল যে মনে হচ্ছে উড়ন্ত চিলগুলোর ডানায় নীল রং লেগে যাবে। এই সময় তার কথা আমার বড় মনে পড়ে। তার কথাই বলবো। মেডিকেল কলেজ থেকে বার হয়ে প্রথম দিন কতক গভর্নমেন্টে চাকরি নেবার বৃথা চেষ্টা করবার পর যে মাসে আমি একটা চা বাগানের ডাক্তারি নিয়ে গৌহাটি চলে গেলাম, সেই মাসেই আমার ছোট বোন শৈল শ্বশুর বাড়িতে কলেরা হয়ে মারা গেল। এই শৈলকে আমি বড় ভালোবাসতাম। আমার অন্যান্য বোনেদের সঙ্গে ছেলেবেলায় অনেক মারামারি করেছি, কিন্তু শৈলর গায়ে আমি কোনোদিনও হাত তুলিনি। শৈলর বিয়ে হয়েছিল যশোর জেলার একটি পাড়া গায়ে। শৈল কখনো সে গ্রামে যায়নি। তার স্বামী তাকে নিয়ে কলকাতায় বাসা করে থাকত। তার স্বামী প্রথমে পাটের দালালি করত, তারপর একটা অফিসে ইদানিং কি চাকরি করত। যেখানে শৈলর স্বামী বাসা করেছিল তার পাশে আমার মামার বাড়ি, একটা গলির এপার আর ওপার। এই বাসায় ওরা শৈলর বিয়ের অনেক আগে থেকেই ছিল এবং শৈলর বিয়েও মামাবাড়ি থেকেই হয়। সেদিন সন্ধ্যার আগে বাগানের ম্যানেজারের বাংলা থেকে একটা ঘা ড্রেস করে ফিরছি। পিয়ন খান কতক চিঠি আমার হাতে দিয়ে গেল। আমার বাসায় ফিরে এসে তারই একখানাতে শৈলর মৃত্যু সংবাদ পেল। বাংলোর চারপাশের ঝাউ, কৃষ্ণচূড়া এবং সরল গাছগুলো সন্ধ্যার বাতাসে সনসন করছিল। আমার চোখের সামনে সমস্ত চা বাগানটা, দূরের ঢালু পাহাড়ের গাটা, মারঘেরিটা, 2 নম্বর বাগানের ম্যানেজারের বাংলোর সাদা রংটা দেখতে দেখতে সবগুলো মিলে একটা জমাট অন্ধকার পাকিয়ে তুলল। আলো জ্বালিয়ে চুপ করে ঘরের মধ্যে বসে রইল। বাইরের হাওয়া খোলা দুয়ার জানলা দিয়ে ঢুকতে লাগলো। অনেকদিনের শৈল যে। কলকাতা থেকে ছুটি পেয়ে যখন বাড়ি যেতুম, শৈল বেচারি আমাকে তৃপ্তি দেবার পন্থা খুঁজে ব্যাকুল হয়ে পড়ত। কোথায় কুল, কোথায় তেঁতুল, কার গাছে কতবেল পেকেছে, আমি বাড়ি আসার আগেই শৈল এসব ঠিক করে রাখত। নানা রকম মশলা তৈরি করে কাগজে কাগজে মুড়ে রেখে দিত। আমি বাড়ি গেলেই তার কত আনন্দ, ব্যস্ততা আর ছুটোছুটির অন্ত থাকতো না। গ্রীষ্মের ছুটিতে আমি বাড়ি গেলে আমায় বেলের শরবত খাওয়ার জন্য পরের গাছে বেল চুরি করতে গিয়ে ঘরের পরের কত অপমান সহ্য সে করেছে। আমারই জাল বুনে দেবে বলে তার উল বুনতে শেখা। সেই শৈল তো আজকের নয়। যতদূর দৃষ্টি চায় পিছন দিকে ফিরে চেয়ে দেখলাম কত ঘটনার সঙ্গে কত তুচ্ছ সুখ দুঃখের স্মৃতির সঙ্গে কত খেলাধুলায় শৈল জড়ানো রয়েছে। সে আজ ওই আকাশের মাঝখানটার জল জলে সপ্তর্ষি মণ্ডলের মতো দূরের হয়ে গেল। ঝাউ গাছের ডালপালার মধ্যিখানে ওই বাতাসে শব্দের মতোই ধরা ছোঁয়ার একবারে বাইরে চলে গেল সে। তারপর দিনই ছুটি নিয়ে দেশে চলে এলুম। বাড়ির সকলকে সান্ত্বনা দিলুম। আহা, দেখলুম আমার ভগ্নিপতি বেচারা বড় আঘাত পেয়েছে। শৈলর বিয়ে হয়েছিল মোটে 3 বৎসর। এই সময়ের মধ্যে সে বেচারা শৈলকে বড় ভালোবেসে ফেলেছিল। তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করলুম। শৈল প্রথম বুনতে শিখেই আমার ভগ্নিপতির জন্য গলাবন্ধ বুনেছিল। সেটা আর তৈরি অবস্থায় পড়ে আছে। ভগ্নিপতি সেইটি আমার কাছে দেখাতে নিয়ে এলো। সেইটি দেখে আমার মনের অবস্থা কেমন যেন হিংসে হলো একটু। আমার জাল বুনে দেবার জন্য উল বুনতে শিখে এসেছে কিনা নিজের স্বামীর গলাবন্ধ আগে বুনতে যাবা। তবু তো সে আজ নেই। পরে আবার গৌহাটি ফিরে যথারীতি চাকরি করতে লাগলাম। দেশ থেকে এসে আমার ভগ্নিপতির সঙ্গে প্রথম খুব পত্র লেখালেখি ছিল।
তারপর আস্তে আস্তে তা বন্ধ হয়ে গেল। আর তার বিশেষ কোনো সংবাদ রাখতুম না, তবে মাঝে মাঝে মামার বাড়ি পত্রে জানতে পারতুম সে অনেকের অনুরোধ সত্ত্বেও পুনরায় বিবাহ করতে রাজি নয়। বিবাহ সে নাকি আর করবে না। এইরকম করে বিদেশে অনেক দিন কেটে গেল। দেশে যাওয়ার বিশেষ কোনো টান না থাকাতে দেশে বড় যেতুম না। আমার মা বাবা অনেকদিন আগেই মারা গিয়েছিলেন। বোনগুলো সব বিয়ে হয়ে গিয়েছিল। আমি নিজে তখনও অবিবাহিত, কাজেই আমার পক্ষে দেশ বিদেশ দুই সমান ছিল। চা বাগানের কাজে কোনো বৈচিত্র্য ছিল না। সকালবেলায় ডাক্তারখানায় বসে নিরস একঘেয়েভাবে কুলিদের হাত দেখা, কলের পুতুলের মতো ওষুধ লিখে দেওয়া। রোগ তাদের যেন বড় একঘেয়ে রকমের। সাদা জ্বর, ডায়রিয়া, বড় জোর কালা জ্বর, কালে ভদ্রে একটা টাইফয়েড বা শক্ত ধরনের নিউমোনিয়া। যখন হাতে কাজকর্ম বিশেষ থাকতো না তখন পড়তুম, না হয় আমার একটা খেয়াল আছে অপটিক্সের বা আলোক তত্ত্বের চর্চা করতুম। বাংলোর একটা ঘর এই উদ্দেশ্যে আধার ঘর বা ডার্ক রুমে পরিণত করে নিয়েছিলুম। কলকাতা থেকে প্রতি মাসে অনেক ভালো ভালো লেন্স বা অপটিক্সের বই সব আনাতুম। বছর তিনেক এইভাবে কেটে গেল। এই সময় মামার বাড়ির পত্রে জানলুম আমার ভগ্নিপতি আবার বিবাহ করেছে। সকলের স্বনিবদ্ধ অনুরোধ ও পীড়াপিড়ির হাত সে এড়াতে পারলে না। এতে মনে মনে আমি তাকে দোষ দিতে পারলুম না। শৈলর প্রতি ভালোবাসা অকৃত্রিম, তারই বলে সে এতদিন জুঝল। তো সেবার বৈশাখ মাসের প্রথমে দেশে মামার বাড়ি উঠলুম। আমার এমন কতকগুলো কথা অপটিক্স সম্বন্ধে মনে এসেছিল যা একজন বিশেষজ্ঞের নিকট বলা অত্যন্ত আবশ্যক ছিল। আমার এক বন্ধু সেবার বিলাত থেকে এসে প্রেসিডেন্সি কলেজে বস্তুবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হয়েছিল। তার সঙ্গে সে বিষয়ে কথাবার্তা কইবার জন্য আমার একরকম কলকাতায় আসা। তার ওখানে যাতায়াত আরম্ভ করলুম। সে খুব উৎসাহ দিল। আমি অপটিক্স নিয়ে একবারে মেতে উঠলুম। এই অবস্থায় একদিন সকালবেলা বারান্দায় বসে পড়েছি। হঠাৎ আমার চোখ পড়ে গেল সামনের বাড়ির জানলাটায়। সেইখানে আমার ভগ্নিপতির বাসা। দেখলাম কে একটি অপরিচিতা মেয়ে ঘরের মধ্যে কি কাজ করছে। আমার দিক থেকে শুধু তার সুপুষ্ট হাত দুটো দেখা যাচ্ছিল, আর মনে হচ্ছিল তার পিঠটা খুব চওড়া। একটু পরে ওই ঘরে ভিতর ঢুকলো আমার ভগ্নিপতির বোন টুনি। টুনির বিয়ে হয়ে গিয়েছে, বোধহয় সম্প্রতি শ্বশুর বাড়ি থেকে এসেছে। আমি গৌহাটি থেকে এসে পর্যন্ত ওদের বাড়ি যাইনি। টুনিকে দেখে ডেকে জিজ্ঞাসা করলাম, এ টুনি, ওই মেয়েটি কে রে, নতুন বউ? হ্যাঁ দাদা। দেখি একবার। টুনি মেয়েটিকে ডেকে কি বললে, তাকে জানলার কাছে নিয়ে এসে তার ঘোমটা খুলে দিলে। ভালো দেখা গেল না। গলির ওপারে আমাদের মামাদের বাড়িটা উঠে গলির ওপারের ঘরগুলো প্রায় অপটিক চর্চার ডার্ক রুম করে তুলেছিল। দিনে মানেও তার মধ্যে আলো ভালো যায় না। ভালো দেখতে না পেয়ে বললুম, হ্যাঁ রে, কিছুই তো দেখতে পেলুম না। টুনি হেসে উঠল, বললে, আপনি ওখান থেকে যে দেখতে পাবেন না তা আমি জানি, তার উপর তো চশমা নিয়েছেন। তারপর কি ভেবে টুনি একটু গম্ভীর হলো। তারপর বললে, আপনি এসে পর্যন্ত এই বাড়ি একবারও আসেননি দাদা, আজ দুপুরবেলা একবার আসবেন। দুপুরবেলায় ওদের বাড়ি গেলুম। বাড়ি ঢুকতেই মনে হলো 4-5 বছর আগে ভাই ফোঁটা নিতে শৈলর নিমন্ত্রণে এই বাড়ি এসেছিলুম। তারপর আর এই বাড়ি আসিনি। দালান পার হয়ে ঘরে যেতে বাড়ির মেয়েরা সব আমায় ঘিরে দাঁড়ালেন। তাদের সঙ্গে কথাবার্তা শেষ হয়ে গেলে টুনি বললে, দাদা, বউ দেখবেন, আসুন। ঘরের মধ্যে গেলুম। টুনি নতুন বউয়ের ঘোমটা খুলে দিলে। ওর সামনে ঘোমটা দিতে হবে না বৌদি, উনি তোমার দাদা। মেয়েটি আধ ঘোমটা অবস্থায় গলায় আঁচল দিয়ে আমার পায়ের কাছে প্রণাম করলে। দিব্যি মেয়েটি তো। রং খুব গৌরবর্ণ, ভারী সুন্দর মুখখানির গড়ন, একরাশ কোকড়া কোকড়া ঠাস বুনানি কালো চুল, মাথা ভর্তি, বেশ মোটাসোটা গড়ন। বয়স বোধ করি 14-15 হবে। টুনির মা বললে, মেয়েটির বাপ পশ্চিমে চাকরি করেন, সেখানে বরাবরই থাকেন। ওই একই মেয়ে, এক মেয়ে, অন্য ছেলে পেলে কিচ্ছু নেই। তাদের সঙ্গে কি জানাশোনা ছিল, তাই এখানে সম্বন্ধ ঠিক করে বিয়ে দিয়েছেন। মেয়েটি প্রণাম করে উঠে দাঁড়ালে। আমি তার হাত ধরে তাকে কাছে নিয়ে এলুম।
বা হাতে তার ঘোমটা আর একটু খুলে দিয়ে বললুম, আমার কাছে লজ্জা করো না খুকি, আমি যে তোমার দাদা। তোমার নাম কি? তার সেই চোখের অসংকোচে দৃষ্টি দেখে বুঝলুম মেয়েটি সেই মুহূর্তে আমার বোন হয়ে পড়েছে। খুব মৃদুস্বরে উত্তর দিল, উমারানী। আমি বললুম, আচ্ছা, আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এসো উমারানী, এই চৌকিটায় বসে তোমার সঙ্গে একটু কথা কই। আমি চৌকিতে তাকে কাছে নিয়ে বসালুম। খানিকক্ষণ তার সঙ্গে এ কথা সে কথা নানা কথা কইলুম। জিজ্ঞাসা করলুম, বাড়ি ছেড়ে এসে বড় মন কেমন করছে না? উমারানী একটু হেসে চুপ করে রইল। আমি বললাম, তোমার বাবা থাকেন কোথায়? মাউ। আমি মাউয়ের নাম কখনো শুনিনি। জিজ্ঞাসা করলুম, মাউ? মাউ কোনখানে বলো দেখি? সেন্ট্রাল ইন্ডিয়ায়। তোমার বাবা সেখানে কি কাজ করেন? কমিশনারিয়েটে চাকরি করেন। তোমার কোনো ভাই বোন নেই না? না, আমার পর আমার এক বোন হয়, সে হাতুড়ে মারা যায়, তারপর আর হয়নি। বাড়ি ছেড়ে অনেক দূরে এসেছে। ভাবলাম হয়তো বাপ মায়ের কথা বলতে মেয়েটির মনে কষ্ট হচ্ছে। কথার গতি ফিরিয়ে দেওয়ার জন্য জিজ্ঞাসা করলুম, তুমি লেখাপড়া জানো উমারানী? আমি সেখানে মেয়েদের স্কুলে পড়তাম। বাংলা পড়া হতো না বলে বাবা ছাড়িয়ে নেন, তারপর বাড়িতে বাবার কাছে পড়তাম। বাংলা বই বেশ পড়তে পারো? পারি। আমি উমারানীর কথাবার্তা কইবার ভাবে ভারী আনন্দিত হলাম। এমন সুন্দর শান্তভাবে এতগুলো কথা সে বলছিল, মাটির সঙ্গে চোখ দুটো রেখে, যে আমার বড় ভালো লাগলো। আমি তার মাথায় একটা আদরের ঝাঁকুনি দিয়ে বললুম, বেশ বেশ, ভারী লক্ষ্মী মেয়ে। আচ্ছা, অন্য আরেক সময় আসবো। হ্যাঁ, এখন আসি। দাঁড়িয়ে উঠছি, উমারানী আবার সেই গলায় আঁচল দিয়ে আমার পায়ের কাছে প্রণাম করলে। আমি তোকে বললুম, খুব শান্ত থেকো কিন্তু উমারানী, কোনো দুষ্টুমি যেন করো না, তাহলে দাদার কাছে বুঝলে তো? উমারানী হেসে ঘাড় নিচু করে রইল। এর 5-6 মাস পরে পুজোর সময় আমার মামার বাড়িতে এলুম। আবার অষ্টমীর পুজোর দিন দিনব্যাপী পরিশ্রমের পর একটা বড় ক্লান্তি বোধ হওয়াতে সন্ধ্যের আগে ঘরের খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার মামার বাড়িতে পুজো হতো। সমস্ত দিন নিমন্ত্রিতদের অভ্যর্থনা করা, পরিবেশন করা প্রভৃতি নানা কাজে বড় খাটতে হয়েছিল। অনেক রাত্রে উঠে খেতে গেলুম। আমার ছোট ভাই খাবার সময় বললে, অনেকক্ষণ ঘুমিয়েছিলে তো দাদা। দিদি এসেছিলেন আরতির সময়, আপনাকে দেখার সময় আপনি ঘরে গেলেন। আপনি ঘুমিয়ে আছেন দেখে আপনার পায়ে হাত দিয়ে গেলেন আপনাকে উঠাবার জন্য, আপনি উঠলেন না। তারপর তারা সবাই চলে গেল। তিনি নাকি পরশু বাপের বাড়ি চলে যাবেন। আপনি অবশ্য একবার ও বাড়ি যাবেন কাল। হ্যাঁ, আপনার সঙ্গে দেখা না হওয়ায় দিদি বড় দুঃখ করে গিয়েছেন। আমি ঘুমের ঘোরে কথাটা তলিয়ে না বুঝে বললুম, হ্যাঁ, দিদি মানে? ও বাড়ির উমারানী? হ্যাঁ, দিদি, টুনিদি আর এরা সব আরতির সময় এসেছিলেন কি না? উমারানীর কথা আমার খুব মনে ছিল। তার সেই ভক্তি নম্র মধুর ব্যবহারটুকু আমার বড় ভালো লেগেছিল, তাই তাকে ভুলিনি। এবার চা বাগানে গিয়ে মেয়েটির কথা অনেকবার ভেবেছি। তার পরদিন সকালে উঠে কাজকর্মের পাশ কাটিয়ে এক ভাগে ওদের বাড়ি গেলুম। বাইরে কাউকে না দেখতে পেয়ে একেবারে ওদের রান্নাঘরে গিয়ে চলে গেলুম। একেবারে ওদের রান্নাঘরের মধ্যে চলে গেলুম। টুনির মা বললে, এসো এসো বাবা, তা এতদিনে এসছো, এ বাড়ির কি একবারও আসতে নেই? আমি সময়োচিত কি একটা কৈফিয়ত দিলুম। উমারানী মাছ কুটছিল। আমি যেতেই তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে বাইরে চলে গেল। একটু পরে হাত ধুয়ে এসে আমার প্রায় কাছে প্রণাম করলে। টুনির মা বললে, বৌমা, সতীশকে দালানে নিয়ে গিয়ে বসাও কি, এইখানে এই ধোয়ার মধ্যে। দালানে যেতেই টুনি কোথায় ছিল, এসে বসে উঠল। এ কি দাদা, এ কি দাদা, যে কি ভাগ্যি! বৌদি দাদা দাদা করে মরে, সেদিন আমায় জিজ্ঞেস করে পুজোর ছুটিতে দাদা বাড়ি আসবেন তো, দাদার দায় পড়েছে তোর খোঁজ করতে।
4-5 দিন এসছেন এবারই চৌখাটে মারালে চণ্ডী কি অশুদ্ধ হয়ে যায় শুনি? আমাকে একটু অপ্রতিভই হতে হলো। ওমারানির কোকড়া চুলে ভরা মাথাটিতে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, হ্যাঁ রে রানী, দাদার কথা তাহলে ভুলিসনি। টুনির কথায় মেয়েটির খুব লজ্জা হয়েছিল। সে মুখ নিচু করে আমার কাপড়ের কোণ হাতে নিয়ে চুপ করে নাড়তে লাগলো। আমি দালানে একটা খাটের ওপর বসেছিলাম, ওমারানি নিচে আমার পায়ের কাছটিতে বসেছিল। আমি জিজ্ঞাসা করলুম, শচীশ বলছিল দিদি চলে যাবে সোমবারের দিন, সে কথা কি ঠিক? ওমারানি নত মুখে উত্তর দিল, বাবা চিঠি দিয়েছিলেন একাদশীর দিন নিয়ে যাবেন, কিন্তু আজও তো এলেন না। ওর গলার সুরটা কেমন যেন কেঁপে গেল। ওর বিরহী বালিকা হৃদয়টি মা বাবের জন্য তৃষ্ণিত হয়ে উঠেছে বুঝে সান্ত্বনার সুরে বললুম, আসবেন আসবেন, আজ তো মোটে নবমী। আচ্ছা, কলকাতা কেমন লাগলো রানী? উমারানী উত্তর দিল, বেশ ভালো। আমি তার নত মুখখানির দিকে চেয়ে বললুম, তা নয় রে রানী, ভালো কখনো লাগেনি। দাদার খাতিরে ভালো বললে চলবে না। কোথায় পশ্চিমের এমন জল হাওয়া আর এই ধুলো ধোয়া ভালো লাগতেই পারে না। উমারানী একটুখানি হেসে চুপ করে রইল। জিজ্ঞাসা করলাম, পশ্চিমে পুজো হয় রে রানী? সে বললে, ঠিক এই দেশের মতো হয় না, হিন্দুস্তানিরা কি একটা করে, সেও অনেকটা একই রকম। আর এখানে এই সময় রামলীলার খুব ধুম হয়। আমি উঠে আসবার সময় উমারানী আবার একবার আমার কাছে নত হয়ে প্রণাম করলো। আমি বললুম, রানী, আমি যতবার আসবো যাব ততবার কি আমায় একটা করে প্রণাম করতে হবে? উমারানী বোধ হয় এই প্রথমবার আমার দিকে চোখ তুলে তাকিয়ে বলল, কাল বিকেলে আসবেন দাদা। এর আগে উমারানী কখনো আমায় দাদা বলে ডাকিনি। আমি ওর দাদা ডাক শুনে বড় আনন্দ পেলুম। বললুম, কাল তো বিজয়া দশমী, আসবো আসবো বই কি। তারপর দিন বিজয়া দশমী। সন্ধ্যার পর ওদের বাড়ি গেলুম, সকলকে প্রণাম করলুম। টুনি এসে বললে, আপনি দালানের পাশের ঘরে যান, ওখানে বৌদি আছে। আমি সেই ঘরের দৌড় পর্যন্ত গিয়ে ঘরে ঢুকে সুন্দর দৃশ্য দেখলুম। তাতে ঘরের মধ্যে যাওয়া বন্ধ করে আমায় দৌড়ের কাছে দাঁড়িয়ে থাকতে হলো। দেখি ঘরের মধ্যে খাটের ওপর বসে আছে আমার ছোট ভাই শচীশ, তার বয়স 12-13। তার পাশে উমারানী দাঁড়িয়ে খাটের পাশে একটা টেবিলের ওপরখানা একখানা রেকাবি থেকে খাবার নিয়ে শচীশের মুখে তুলে তাকে খাওয়াচ্ছে। ওদের দুজনকারই পেছনে আমার দিকে। এমন কোমল স্নেহের সঙ্গে উমারানী শচীশের কাঁধের ওপর বা হাতটি দিয়ে স্নেহময়ী বড় দিদির মতো আপন হাতে তার মুখে খাবার তুলে দিচ্ছে যে আমার মনে হলো আজ শৈল বেঁচে থাকলে সে বুঝি এর থেকে বেশি করতে পারত না। উমারানীর প্রতি এতদিনে অনুভূত একটা স্নেহরসে আমার মনটা সিক্ত হয়ে উঠল। আমি খানিকক্ষণ দৌড়ের কাছে চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরের ভেতর ঢুকে পড়ে উমারানীকে বললুম, লুকিয়ে লুকিয়ে ছোট ভাইকে খাওয়ালে শুধু হবে না, দাদাকে কি খেতে দেবে? দাদাকে কি খেতে দিবি রে রানী? বেচারি উমারানী মুখ লাল হয়ে উঠল লজ্জায়। সে এমন থতমত খেয়ে গেল যে হঠাৎ যে আচমকা এত প্রণাম করে, আজ বিজয়ার প্রণাম করতে সে ভুলে গেল। একটা কি কথা অস্পষ্টভাবে বার দুই বলে সে মাথা নিচু করে রইল। আমি তার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইলুম। আর যে তাকে ধরে ফেলেছি, তার ভাই বোন বিহীন নির্জন প্রাণীটি কিসের জন্য তৃষ্ণিত হয়ে আছে তা যে আজ বার করে ফেলেছি। আজ অনুভব করছিলাম জগতের মধ্যে ভাই বোনের যে স্নেহ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে, জগতের মধ্যে ভাই বোনের একটু স্নেহ পাওয়ার জন্য ব্যাকুল এমন অনেক হৃদয়কে আজ আমি আমার বড় ভাইয়ের উদার স্নেহ ছায়াতলে আশ্রয় দিয়েছি। একটু বুক জড়ানোর তৃপ্তিতে আমার মনটা ভরে উঠল। সেই সময় টুনি সেই ঘরে ঢুকে আমার সামনে টেবিলে থালা ভর্তি মিষ্টান্ন রেখে বললে, দাদা একটু মিষ্টি মুখ করুন। টুনিকে বললুম, আয় টুনি, সকলে মিলে করি, আয় আয়। উমারানীকে খাটের ওপর বসালুম, খাবার সকলকে দিলুম। উমারানী লজ্জায় একবারে আড়ষ্ট, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল লজ্জার চোটে। বেচারি লজ্জায় আর ঘামে হাঁপিয়ে মারা যায় দেখে আর ঘুমটা বেশ করে খুলে দিলুম।
বললাম, আমি দাদা, আমার কাছে লজ্জা কি রে রানী, আমার লক্ষ্মী ছোট বোনটি। জলযোগ পর্ব সমাধা করে বাইরের দালানে এসে টুনির মায়ের সঙ্গে গল্প করতে আরম্ভ করলো। একটু পরে তিনি উঠে রান্না করে চলে গেলেন। আরও ক্ষণক্ষণ পরে আমি উঠতে যাচ্ছি, উমরানি আমার কাছে এসে দাঁড়ালো। জিজ্ঞাসা করলাম, রানী, আজ ঠাকুর বিসর্জন দেখলি নে? উপরে জানলা দিয়ে দেখেছিল, ভালো লাগলো। অনেক রকম প্রতিমা না? হ্যাঁ, কত বড় বড়। তারপরে একটু চুপ করে আমার দিকে চেয়ে বললে, দাদা কাল আসবেন না? আমি বললাম, সে কি বলতে পারি, সময় পাই তো আসবো, আবার শিগগির চলে যাব কি না, অনেক কাজ আছে। আপনি কি খুব শিগগির যাবেন দাদা? হ্যাঁ, বেশি দিন তো ছুটি নেই, পূর্ণিমার পরেই যেতে হবে। ওমরানি নত মুখে চুপ করে রইল। বললুম, তা তোকেও তো বেশি দিন থাকতে হবে না রে। ওমরানি বলল, হ্যাঁ, বাবা বোধহয় কাল আসবেন। ওকে একটু সান্ত্বনা দেবার জন্য বললুম, আর তবে কি, তবে আর কি, এই তো 2 দিন কোনো রকমে কাটলেই তো হয়। সে একটু চুপ করে থেকে আবার ভয়ে ভয়ে বললে, যাবার আগে একবারটি বাড়িতে আসতে পারবেন না দাদা? বললুম, খুব পারবো, আসবো বই কি, নিশ্চয়ই নিশ্চয়ই। এর 6-7 দিন পরে গৌহাটি রওনা দিলুম। এই কদিন নানা কাজে ব্যস্ত হয়ে চারিদিকে ঘুরতে হয়েছিল। শচীশের মুখে শুনেছিলাম উমারানি পশ্চিমে যাওয়া হয়নি, কি কারণে তার বাবা তাকে নিতে আসতে পারেননি। শচীশ মাঝে মাঝে বলতো, দাদা, যাওয়ার আগে একবার দিদির সঙ্গে দেখা করে যাবেন, তিনি আপনার কথা প্রায়ই বলেন। ইচ্ছা থাকলেও গৌহাটি যাওয়ার আগে উমারানির সঙ্গে দেখা করা আমার ঘটেনি। গৌহাটি গিয়ে এবার অনেক দিন রইলুম। উমারানির কথা প্রথম আমার খুব মনে পড়তো, তারপর 3 কয়েক পরে তেমন বিশেষ করে আর মনে পড়তো না, ক্রমে প্রায় ভুলেই গেলুম। কিছুদিন পরে গৌহাটি চাকরি ছেড়ে দিলুম। শিলচর, দার্জিলিং, নানা চা বাগানে পেরোলুম। 2-1টা হাসপাতালেও কাজ করলুম। সব সময় নির্জনে কাটাতুম। একা বাংলোয় থেকে কেমন হয়েছিল, অনেক লোকের ভিড়, অনেক লোকের সঙ্গে একসঙ্গে কথাবার্তা সহ্যই করতে পারতুম না। এখানে সন্ধ্যায় পাহাড়ের দেওয়ালে গায়ে কুমকুম ছড়ানো সূর্যাস্ত, চা বাগানের চা ঝোপের চারপাশে ঘেরা গোধূলির অন্ধকার, গভীর রাত্রিটা একটা স্তব্ধ গম্ভীর ভাব, আর সরল গাছের ডালপালার সঙ্গে বিচিত্র বাতাসের সুর, ওই আমার কাছে সবচেয়ে বড় প্রিয় ছিল, বড় স্বস্তিকর বলে মনে হতো। বসবার ঘরটিকে সাজিয়ে রেখেছিলাম জগতের যুগ যুগের জ্ঞানী বীরদের বই, গেস, জলোর, এলমোগোস, জুকি, লোগান, ডাউসন, যাদের আলোক সামান্য প্রতিভা আমাদের সুন্দরী বসুন্ধরার অতীত শৈশবের, তার রহস্যময় বালিকা জীবনের তমসাচ্ছন্ন ইতিহাসের পাতা আলোকোজ্জ্বল করে তুলেছে। যাদের মনীষীরা যোগ দৃষ্টির অসীম শূন্যের দূরতা ভেদ করে বিশাল নক্ষত্র জগতের তত্ত্ব অবগত হচ্ছে, তাদের সঙ্গে অনেক রাত পর্যন্ত কাটাতুম। জগতে রহস্যভরা অন্ধি সন্ধি তাদেরই প্রতিভার তীব্র সার্চলাইট পাতে উজ্জ্বল হয়। তবে তা আমার মতো সাধারণ মানুষের দৃষ্টির সীমার মধ্যে আসছে। এরকম প্রায় 7-8 বছর পরে আবার কলকাতায় গেলুম। ভাবলুম কলকাতাতে প্র্যাকটিস আরম্ভ করি। মামার বাড়ি গিয়ে উঠলুম। শুনলুম সামনের বাড়িটির আমার ভগ্নিপতিরা আর থাকে না, তারা বছর 5 হলো দেশে চলে গিয়েছে। কয়েক মাস কলকাতায় কাটলো। প্র্যাকটিস যে খুব জমেছিল এমন নয়, কিংবা অদূর ভবিষ্যতে যে খুব জমে উঠবে এইরকম মনে করবার কোনো কারণ দেখতে পাচ্ছিল না। এমন অবস্থায় একদিন সকালে মামার বাড়ির ওপরে বসে রয়েছি, এমন সময় কে এসে ঘরে ঢুকলো। চেয়ে দেখে প্রথমটা যেন চিনতে পারলুম না, তারপর চিনলুম টুনি। অনেকদিন তাকে দেখিনি, তার চেহারা খুব বদলে গিয়েছে। আমি তাকে হঠাৎ দেখে আশ্চর্য হলুম, তেমনি খুব আনন্দিতও হলুম। টুনি বললে, সে তার স্বামীর সঙ্গে আজ 5-6 দিন হলো কলকাতায় এসেছে, সিমলেতে তাদের আত্মীয়ের বাড়িতে এসে আছে। আজ বাড়ির সকলের সঙ্গে দেখা করতে এসছে। অন্যান্য কথাবার্তার পর তাকে জিজ্ঞেস করলুম, সুরেন এখন কোথায়? টুনি বললে, ছোড়দা এখন আবাদে কোথায় চাকরি করেন, সেখানেই থাকেন। আমি জিজ্ঞাসা করলুম, হ্যাঁ, উমারানি কেমন আছে? টুনি একটু চুপ করে রইল।
তারপর বললে, দাদা সে অনেক কথা, আপনি এখানে আছেন তা আমি জানতুম, সেই কথা আপনাকে বলবো বলেই আমার এর একরকম এখানে আসা। আমি বললাম, কি ব্যাপার শুনি, সে ভালো আছে তো? টুনি বললে, সে ভালো আছে কি কি আছে সে আপনি শুনুন না। সে যে বছর পূজার সময় আপনি এখানে ছিলেন, বৌদির বাপের বাড়ি নিতে আসবার কথা ছিল, সে তো আপনি জানেন। তখন তিনি ছুটি পাননি বলে আসতে পারেননি, পত্র দিয়েছিলেন পরের মাসে নিয়ে যাবেন। তার বুঝি মাসখানেক পরে খবর এলো তিনি কলেরায় মারা যান। বৌদি সেই বিয়ের কনে বাপের বাড়ি থেকে এসছিল, এমন অদৃষ্ট আর সে মুখে হতে হলো না। তারপর আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ উমারানির মা? টুনি বললে, শুনুন না, মা আবার কোথায়, তিনি তো বৌদির বিয়ে হওয়ার আগেই মারা গিয়েছিলেন। তারপর ওইদিকে একবার দাদা তার সঙ্গে বিশেষ কোনো সম্বন্ধ রাখেন না, তিনি সেই যেখানে চাকরি করেন সেখানে থাকেন, বৌদি থাকেন চাপা পুকুরের বাড়িতে পড়ে। দাদা চিঠিপত্রও দেন না, বৌদি বড় শান্ত, বড় চাপা মেয়ে, সে মুখ পড়ে কখনো কিছু বলে না, কিন্তু তার মুখের দিকে চাইলে বুকটা ফেটে যায়। মেয়ে মানুষেরও তো কষ্ট হয়, যে কি সে আপনি বুঝবেন না দাদা। যতদিন মা ছিলেন বৌদিকে কষ্ট জানতে দেননি, তা তিনি আজ 2 বছর মারা গিয়েছেন, বাড়িতে আছেন শুধু পিসিমা। সে শান্ত মেয়েটির ওপর দিয়ে এত বড় ঝড় গিয়েছে শুনে আমার মনে বড় কষ্ট হলো। জিজ্ঞাসা করলাম, সুরেনের এমন ব্যবহারের মানে কি? টুনি বললে, তা তিনি জানেন, তবে তিনি নাকি বলেন জোর করে তাকে বিয়ে দেওয়া হয়েছে, বিয়ে করার কোনো ইচ্ছা তার ছিল না। এইসব বর্ধাও দেশের বাড়িতে থাকেন শুধু পিসিমা, কাজেই বৌদির মুখের দিকে চেয়ে একটু তাকে যত্ন করে দুটো কথা বলে এমন লোক পর্যন্ত নেই। পিসিমা আছে, কিন্তু সে তো না থাকারই মধ্য। সে খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তারপর তারপর আপনাকে একটা কথা বলি দাদা, আপনি একবারে অন্তত তার সঙ্গে দেখা করুন। আপনাকে সে যে কি চোখে দেখে তা তা বলতে পারিনি দাদা। সেবার চাপা পুকুরে গিয়েছিলাম, বৌদি বললে, আমার দাদার কথা কিছু জানো ঠাকুরজি? আপনি এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন শুনে সে কেঁদে বাঁচে না। মাঝে মাঝে যখন তার কাছে গিয়েছি, আপনার কথা এমন দিন নেই সে জিজ্ঞাসা করেনি, বলে ভগবান আমার ভাইয়ের অভাব পূর্ণ করেছেন দাদা আর শচীশকে দিয়ে। এখনো পর্যন্ত ফি চিঠিতে আপনার খোঁজ নেয়, তা বড্ড পোড়া কপালি সে। কারোর কাছ থেকে কোনো স্নেহ কোনোদিন সে পেল না। আপনার পায়ে পড়ি দাদা, আপনার পায়ে পড়ি, আপনি একবার গিয়ে দেখা করে আসুন। আপনি গেলে সে বোধ হয় অর্ধেক দুঃখ ভোলে। ছাদের আলসার ওপর থেকে রোদ নেমে এলো। পাশের বাড়ির চিল ছাদের ওপর বসে একটা কাক একঘেয়ে চিৎকার করছিল। আমি জিজ্ঞাসা করলাম, সুরেনকে মোটেই বাড়ি যায় না? টুনি বললে, সে একরকম না যাওয়াই দাদা, বছরে এই 2-3 বার, তাও গিয়ে 1-8 দিন থাকে। তাও যে যান কি জন্য, সে কি জন্য, কিস্তি নাকি, সেই সময় যার কাছে যা খাজনা পাওয়া যাবে তা আদায় করতে যান। তারপর অন্যান্য 1-8টা কথাবার্তার পর টুনি চলে গেল। সেদিন বিকেলে সেনেট হলে একটা বিখ্যাত বৈজ্ঞানিকের বক্তৃতা ছিল। তিনি কেমব্রিজ থেকে এসেছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে। বক্তৃতার বিষয় ছিল যেমনি চিত্তাকর্ষক, বক্তৃতার অর্ধাংশ এবং বক্তার যুক্তি প্রণালী ছিল তেমনি দুর্বোধ্য। আরম্ভ হওয়ার সময় ছাত্রের দল হল ভরা থাকলেও বেগতিক বুঝে বক্তৃতার মাঝামাঝি তার প্রায় সবাই সরে পড়েছিল। কেবলই জনাকতক লোক, নিতান্ত নাচরবান্দা রকমের ছাত্র তখনও হলে বিভিন্ন অংশে ইতস্তত বিক্ষুব্ধ অবস্থায় বসেছিল। বক্তা খ্যাতনামা অধ্যাপক, রয়্যাল সোসাইটির ফেলো। তার ব্যাখ্যায় মৌলিকতার মোহে সকলেই তার বক্তৃতায় অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়েছিল। বিশ্ববিদ্যালয়ের বিশেষ পোশাক পরা সৌম্য মূর্তি ঋজুদেহ অধ্যাপককে সত্যদ্রষ্টা ঋষির মতো বোধ হচ্ছিল। বক্তৃতা শুনতে শুনতে কিন্তু আমার মন ভেসে যাচ্ছিল বক্তৃতার বিষয় থেকে অনেক দূরে, কলকাতায় ইট পাথরের রাজ্য থেকে অনেক দূরে, অভাগিনী বনটি যেখানে নিঃশঙ্ক জীবনযাপন করছে সেইখানে। মাঝে মাঝে হলের খোলা দুয়ার দিয়ে জ্যোৎস্না ওঠা বাইরে দিয়ে চেয়ে থাকতে হুমানানির বালিকা মুখখানা বেশি মনে পড়ছিল। আর মনে পড়ছিল সেই মিনতি ভরা দৃষ্টি, অনেকদিন পর বাবাকে দেখতে পাওয়ার জন্য সেই করুণ আগ্রহ,
তার আগ্রহ ভরা দাদা, ডাক্তার। অনেকদিন পর আবার মনে পড়ল। ভাবলাম সত্যিই কারোর কাছ থেকে স্নেহ কখনো সে পায়নি। আজ বিজ্ঞানের গভীর তত্ত্বকথার রস আমার স্নায়ু মণ্ডলীর বেয়ে সমস্ত দেহে যখন পুলক ছড়িয়ে দিচ্ছে, তখন আমার মনের উন্নত আনন্দের অবস্থার সঙ্গে আমার অভাগিনী স্নেহ বঞ্চিতা বোনটির নির্জন জীবনের অবস্থা কল্পনা করে আমার মন যেন কেঁদে উঠল। বাইরের জগতে যখন এত বিচিত্র স্রোত বয়ে যাচ্ছে, তখন সে কি ঘরের কোণে বসে দিনরাত চোখের জলে ভাসবে? জগতের আনন্দ বার্তা তার কাছে বহন করে নিয়ে যাবার কি কেউ নেই? বাইরে যখন এলুম, গোলদিঘি জলের ওপর চাঁদ উঠেছে, কিন্তু ধোয়া ভরা আকাশের মধ্যে দিয়ে জ্যোৎস্নার শুভ মহিমা আত্মপ্রকাশ করতে পারছে না। আমার মস্তিষ্ক তখন বক্তৃতার নেশায় ভরপুর। পুকুরের জলের ধারে সবুজ ঘাসের মধ্যে মাঝে মরশুমি ফুলের ক্ষেতগুলো আমার চোখের সামনে এক নতুন মূর্তি ধরেছে। কিন্তু ত্রয়োদশীর এমন বৃষ্টি ধোয়া জুঁই ফুলের মতো জ্যোৎস্নাও জাল কাটিয়ে বাইরে আসতে না পেরে ব্যর্থতার দুঃখে কেমন বিবর্ণ হয়ে গেছে। লক্ষ্য করে আমার একটা কথাই কেবল মনে হতে লাগলো, এই জ্যোৎস্না, এই ফুলের ক্ষেত, এই ত্রয়োদশী সব মিথ্যে, সব ব্যর্থ। ও জ্যোৎস্না প্রতীক্ষায় থাকুক সেই শুভরাত্রির, যে রাতে আকাশ ভরা সার্থকতা ওকে বরণ করে নেবে ফোটা ফুলের ঘন সুগন্ধের মধ্যে দিয়ে, তরুণ তরুণীদের অনুরাগ নম্র দৃষ্টি বিনিময়ের মধ্যে দিয়ে, গভীর রাতের নীরবতার কাছে পাপিয়ার আকুল আত্মনিবেদনের মধ্যে দিয়ে। বাড়ি এসে ভাবতে ভাবতে এতদিন নানা কাজের ভিড়ে আমার যে বোনটিকে আমি হারিয়ে বসেছিলাম, তারই কাছে স্নেহের বাণীর বয়ে নিয়ে যেতে আমার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। এর কয়েকদিন পরে কলকাতা ছেড়ে বার হলুম উমারানির কাছে যাব বলে। শীত সেদিন নরম হেসে পড়েছে। ফুটপাত বেয়ে হাঁটতে হাঁটতে দক্ষিণ হাওয়ায় অতর্কিতভাবে গায়ের ওপর এসে পড়ে উৎপাত শুরু করেছে। পরদিন প্রায় বেলা 2টোর সময় ওদের স্টিমার স্টেশনে নেমে শুনলুম ওদের গা সেখান থেকে প্রায় 4 ক্রোশ। হেঁটে যাওয়া নাকি কোনো উপায় নেই, কোনোরকম যানবাহনের সম্পূর্ণ অভাব। কখনো এদেশে আসিনি। জিজ্ঞাসা করতে করতে পথ চলতে লাগলুম। কাঁচা রাস্তার দুধারে মাঠ, মাঝে মাঝে লতা পাতায় তৈরি বড় বড় ঝোপ। কোনো কোনো ঝোপে তাজা সবুজ ঘন বুনানির মাথা আলো করে ফুটে আছে সাদা মেটে আলুর ফুল। মাঝে মাঝে মাটির ঢেলার আড়ালে ঝুপসি গাছে দ্রোণ ফুলের খই ফুটে আছে। মাঠ ছাড়ালে গ্রামের মধ্যে দিয়ে যেতে মাটির পথের যে অভ্যর্থনা বিছিয়ে রেখেছে রাশি রাশি সজনে ফুল। গ্রামের হাওয়ায় আমের বুলের এবং বাতাবি লেবুর ফুলের গন্ধ মাতাল। বুনো কুল আর বইচি গাছের বনে কোন কোন মাঠ ভরা। পরন্ত রোদে গাছপালার তলায় ঘন ঝোপের মধ্যে ফাঁকা জায়গায় ছোট ছোট পাখির দল কিচকিচ করছে। মাঝে মাঝে কোন কোন জায়গায় জঙ্গলের কাছ দিয়ে যেতে যেতে কোনো অজ্ঞাত বনফুলের এমন সুগন্ধ বেরোচ্ছে যে তার কাছে খুব দামি এসেন্সের গন্ধ হার মেনে যাবে। পায়ের শব্দ পেয়ে শুকনো পাতার রাশির ওপর খসখস শব্দ করতে করতে দু একটা খরগোশ কান খাড়া করে রাস্তার ওপাশে ঝোপ দিয়ে ওপাশে ঝোপে দৌড়ে পালালো। মাঠের মাঝে মাঝে দূরে দূরে শিমুল ফুলের গাছগুলো দক্ষিণ হাওয়ায় প্রথম স্পর্শেই আবেগ বিধুরা তরুণীর মতো রাগ রক্ত হয়ে উঠেছে। অনেকগুলো গ্রাম ছাড়িয়ে যাবার পর একজন দেখালে মাঠ ছাড়িয়ে এবারে পড়বে চাপা পুকুর। গ্রামের মধ্যে যখন ঢুকলুম তখন গ্রামের মধ্যে অন্ধকার হয়ে গিয়েছে। আশেপাশে নানা বাড়ি থেকে পল্লী লক্ষ্মীদের সাজের শাঁখের রব নিস্তব্ধ বাতাসে মিলিয়ে যাচ্ছিল। কোন ঘরটি আলো করে আছে আমার স্নেহের বোনটি? কোন গৃহস্থের আঙিনায় আধার আজ দূর হয়ে উঠল তার সেবা চঞ্চল চরণের শান্ত মধুর ছন্দে? রাস্তার মধ্যে এক জায়গায় কতকগুলো ছেলেকে দেখতে পেয়ে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে তাদের মধ্যে একজন বললে, আসুন, সে বাড়িতে আপনাকে পৌঁছে দিচ্ছি। খানিক রাস্তা এগিয়ে গিয়ে সে পাশের একটা সরু পথ বেয়ে চলল। তারপর একটা বড় পুরনো বাড়ির সামনে গিয়ে বলল, এই তাদের বাড়ি, আপনি একটু দাঁড়ান, আমি বাড়ির মধ্যে গিয়ে বলি। একটু পরে একজন বৃদ্ধাকে সঙ্গে নিয়ে সে বাড়ির মধ্যে থেকে বার হয়ে এলো। বৃদ্ধাকে বললে, ইনি কলকাতা থেকে আসছেন জ্যাঠাইমা, আপনাদের বাড়ি কোথায় জিজ্ঞাসা করাতে আমি ও পাড়া থেকে নিয়ে আসছি।
বৃদ্ধা আমার দিকে একটু এগিয়ে এসে আমায় ভালো করে দেখে জিজ্ঞাসা করলেন, তোমায় তো চিনতে পারি না বাবা, তুমি কোন জায়গা থেকে আসছো? আমি আমার নাম বললুম, পরিচয় দিতে উদ্যত হলুম। বৃদ্ধা বলে উঠলেন, আমায় আর পরিচয় দিতে হবে না, আমার যাওয়া আসা নেই বলে তিনি কখনো আমায় দেখেননি, তাই চিনতে পারছিলেন না। আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি, এতে তিনি খুব দুঃখিত হলেন। আমি কেন একেবারে বাড়ির মধ্যে গেলুম না, আমি তো ঘরেরই ছেলে, আমার আবার বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি কি, ইত্যাদি। তার সঙ্গে বাড়ি ঢুকলুম। কেবলই মনে হতে লাগলো 8 বছর। আজ 8 বছর পরে কি জানি উমারানী কেমন আছে, সে কেমন দেখতে হয়েছে। আজ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমাকে দেখে সে যে আনন্দ পাবে, সে আনন্দের পরিমাণ আমি একটু একটু বুঝছি। আমার বুকে তার প্রতিধ্বনি গিয়ে বাজছে। আজ এক্ষুনি তার স্নেহমধুর ক্ষুদ্র হৃদয়টির সংস্পর্শে আসবো, তার কালো চুলে ভরা মাথাটিতে হাত বুলিয়ে আদর করতে পারবো, আর তার মিষ্টি ডাকটা শুনবো। এই কথা ভেবে আনন্দে আমার মনের পাত্র ছাপিয়ে পড়ছিল। দেখলাম এদের অবস্থা একসময় ভালো ছিল, খুব বড় বাড়ি, এখন সব দিকে ভাঙা ঘরদোর, দেওয়াল ফেটে বড় বড় অসত্য ছাড়া এসছে। বাইরে উঠোন পার হয়ে ভেতরে বাড়ির উঠোনে দরজায় পা দিয়ে বৃদ্ধা বলে উঠলেন, ও বৌমা, দেখো কে এসেছে, দেখো। কি পিসিমা? বলেই প্রদীপ হাতে সে ওদিকের একটা ঘর দিয়ে বার হয়ে এলো। অস্পষ্ট আলোয় দেখলুম তার মুখখানি আধো ঘোমটা দেওয়া, ঘোমটার বাঁশ দিয়ে চুলগুলো অসংযতভাবে কানের পাশে কাঁধের ওপর পড়েছে। পরনে আধময়লা শাড়ি, চেহারা রোগা রোগা এক হারা। এই সেই উমারানী, এই সেই উমারানী। তাকে দেখে প্রথমেই আমার মনে হলো সে আগের চেয়ে অনেক রোগা হয়ে গেছে, মাথাও অনেকটা বেড়ে গিয়েছে। কয়েক সেকেন্ড উমারানী আমায় চিনতে পারলে না, তারপর হাঁফিয়ে বলে উঠল, দাদা। অন্য কোনো কথা তার মুখ দিয়ে বেরোলো না। প্রদীপটা কোনো রকমে নামিয়ে রেখে সে এসে আমার পায়ের ওপর উপুড় হয়ে পড়ল। আমি তাকে উঠালুম। তার মুখে দেখলুম কি এক অপূর্ব ভাব। মনে হলো আনন্দ, বিস্ময়, আশা, অভিমান সব ভাবের রঙগুলো একসঙ্গে গুলে তার প্রতিমার মতো মুখে কে যেন মাখিয়ে দিয়েছে। বৃদ্ধা বললেন, বাবা তুমি আসো না বৌমা, দাদা বলতে অজ্ঞান। কত দুঃখ করে বলে কলকাতায় থাকলে মাঝে মাঝে দাদার সঙ্গে দেখা পেতাম। এ তেপান্তরের পুর, তিনি আসবেন কেমন করে? বৌমা, সতীশকে আগে হাত মুখ ধোয়ার জল টল দাও, বাচ্চা একটু ঠান্ডা হোক যে পথ। হাত মুখ ধোয়ার পর উমারানী একটা ঘরের মধ্যে আমায় নিয়ে গেল। আমি যে এখানে এই অবস্থায় হঠাৎ করে আসবো তা যেন সম্ভাবনার বাইরে, সীমানার সম্পূর্ণ বাইরের জিনিস। তো তার কাছে তাই বেচারার মুখ দিয়ে কথা বার হচ্ছিল না। তার আবেগকে স্বাভাবিক গতি লাভের সুযোগ দেওয়ার জন্য আমিও কোনো কথা বলছিলাম না। একটুখানি দুজনে চুপ করে থাকার পর উমারানী বললে, দাদা এতদিন পরে বুঝি মনে হলো? আমি আগেকার মতোই তার মাথার দুপাশের চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে বললুম, রানী আসতে পারিনি, হয়তো নানান কাজে, কিন্তু এই কথা মনে ভাবিস নি যে ভুলে গিয়েছিলাম। চেহারা যে একবারে শুকিয়ে গিয়েছে রে, বড্ড কি অসুখ বিসুখ হয়। 8 বছর আগেকার সেই ছোট্ট মেয়েটির মতো মুখ নিচু করে একটুখানি হেসে সে চুপ করে রইল। জিজ্ঞাসা করলুম, আচ্ছা রানী, আমি আসবো এ কথা ভেবেছিলি? তার 2 চোখ ভরে উঠল। বললে, কি করে ভাববো দাদা, আপনাদের আবার দেখতে পাবো, আদর যত্ন করতে পারবো, এমন কপাল যে আমার হবে, তা তো কি করে ভাববো, তা কেমন করে ভাববো? এলোমেলো যে চুল তার ঘোমটাগুলোর আশেপাশে পড়েছিল, সেগুলো সব ঠিক মতো সাজিয়ে দিতে দিতে বললাম, সেই জন্যই তো এলুম রে। আর তোদের দেখার বুঝি ইচ্ছে আমার হয় না? ভাবিস বুঝি দাদাদের মন সব সান বাঁধানো? সে বললে, আজ তাই 2 দিন থেকে, আজ 2-3 দিন থেকেই আমার বাবা তার চোখটা অনবরত নাচছে দাদা। আজ ওবেলা যখন ঘাটে যাই বড্ড নিচেছে। পিসিমাকে বলতে পিসিমা বললেন, মেয়ে মানুষের চোখ নাচলে ভালো হয়। আমি বললাম, আমার কথা তোর মোটেও মনে ছিল না, না রে রানী? সে এই কথার কোনো উত্তর দিল না।
দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। জিজ্ঞাসা করলুম, হ্যাঁ রে, সুরেন বাড়ি থেকে গিয়েছে কতদিন? সে নত মুখে উত্তর দিল, প্রায় 8 মাস। বললুম, এই চিঠিমাত্র দেয়? সে উত্তরে সে হাড় নেড়ে জানালে হ্যাঁ। তার মুখের ভাবে বুঝলুম যে তার বড় ব্যথার স্থানে আমি ঘা দিয়েছি। দক্ষিণী বোনটির এলোমেলো চুলে ঘেরা মুখখানির দিকে তাকিয়ে স্নেহে আমার মন গেল গলে। রুমাল বের করে তার চোখের জল মুছিয়ে দিলুম। কত রাত তার এরকম চোখের জলে কেটেছে তার খোঁজ তো কেউ রাখেনি। তার সাক্ষী আছে কেবল আকাশের ওই গহন অন্ধকার আর চারপাশের গাছপালার মধ্যেকার ওই ঝিঝি পোকার রব। ওমরানি জিজ্ঞাসা করলে, দাদা আপনি কোথায় থাকেন? আমি বললাম, আগে নানা জায়গায় ঘুরেছিলাম, এখন ঠিক করছি কলকাতাতেই থাকবো। সে বললে, আপনি বিয়ে করছেন না দাদা? আপনি বিয়ে করেছেন দাদা? আমি বললাম, না রে, বিয়ে তাড়াতাড়ি কি, সে একদিন করলেই হবে। ছোট মেয়েটির মতন ঠোঁট দুটো অভিমানে ফুলে উঠল। সে বললে, হ্যাঁ তাই বই কি, আপনি বুঝি ভাবছেন চিরকাল ওই রকমই ভেসে ভেসে বেড়াবেন? তা হবে না দাদা, এই বছরেই আপনার বিয়ে দেব। আমার হাসি পেল। বললুম, দিবি তুই? সে বললে, দেবই তো, এই আষাঢ় মাসের মধ্যেই দেব। আমি বললুম, তা যেন হলো, কিন্তু আমার তো বাড়িঘর তো নেই, বিয়ে করে রাখবো কোথায়? সে বললে, কেন দাদা, রাখার জায়গা বুঝি ভাবনা? আমি বউকে এখানে রাখবো, দুজনে মিলে বেশ ঘর সংসার করব। আমি একটু গম্ভীরভাবে বললুম, তাহলে পাজিখানা আবার যে ফেলে এলুম রানী, সামনের মাসের দিন যদি থাকে। উমা রানী বলল, পাজি তো উপরের ঘরে আছে দাদা, আপনি এখন খাওয়া দাওয়া করুন, কাল সকালে দেখলেই হবে। আশ্বস্ত হলুম। কি বলতে যাচ্ছিলুম, উমা রানী বলে উঠল, আপনাকে খাওয়ানোর বন্দোবস্ত করি কি, কাল থেকে পেটে ভাত যায়নি, আপনার মুখ একবারে শুকিয়ে গিয়েছে দাদা। তার পরদিন ভোরে উঠে দেখি উমা রানী সেই ভোরে নাইতে যাবার উদ্যোগ করছে। শীত সেদিন সকালে একটু বেশি পড়েছে। উমা রানীর শরীরের দিকে চেয়ে দেখি তার শরীরে আর কিচ্ছুই নেই। রাত্রে ভালো করে টের পাইনি। 8 বছর আগেকার সেই স্বাস্থ্যশ্রী সম্পন্না মেয়েটির সঙ্গে বর্তমানের এই নিতান্ত রোগা মেয়েটির তুলনা করে আমার বুকের মধ্যে কেমন করে উঠল। তাকে জিজ্ঞাসা করলাম, এত সকালে নাইতে যাবার কি দরকার রে রানী? সে বলল, একটু সকাল সকাল না নিয়ে এলে কখনো রান্না চড়াবো দাদা? হ্যাঁ, কাল রাত্রি তো আপনার খাওয়াই হয়নি একরকম। আমি বললাম, তা হোক গে, আমাকে যে 8টার মধ্যে খেতে হবে তার কোনো মানে নেই, এত সকালে নাইতে যেতে হবে না তোকে। উমা রানী ঘাড় নামিয়ে রাখলো। পিসিমা বললেন, তোমারও কথা তাই শুনলে বাবা, নইলে কি ওই পাগলি মেয়ে নাকি দ্বাদশীর দিন মাঘ মাসে ভোরে নাইতে যাবে? শোনো না, বলি বৌমা, তোমার শরীর ভালো নয়, এত সকালে জলে নিব না। শোনে না, বলে পিসিমা, কাল গিয়েছে আপনার একাদশী, একটু সকাল সকাল কাজ না সেরে নিলে আপনাকে দুটো খেতে দেবো কখন? সেদিন দুপুরে ওদের ওপরের ঘরে শুয়ে শুয়ে কি বই পড়ছিল। উমা রানী এসে চুপ করে দূরের কাছে দাঁড়িয়ে রইল। আমি বললাম, কে রানী, আয় না ভিতরে। আমি উঠে বসলুম। সে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। দেখলুম তার শরীর আগেকার চেয়ে খুব রোগা হয়ে গিয়েছে, কিন্তু তার মুখখানি প্রতিমার মতোই টলটল করছে। যদিও বয়স 22-23 হলো, তবু তার মুখটা এখনো 13 বছরের মেয়েটির মতো কচি। কথা আরম্ভ হবার ভূমিকা স্বরূপ বললুম, আজ বড় গরম পড়েছে না? উমা রানী বললে, হ্যাঁ দাদা, আমি ভাবলাম বুঝি ঘুমিয়ে পড়েছেন, আপনি দিনে মানে ঘুমুন না বুঝি? বললাম, মাঝে মাঝে হয়তো ঘুমোই, আজ আর ঘুমাবো না, আয় এখানে বস, গল্প করি। তাকে কাছে বসালুম। তার চুলের অবস্থা দেখে বুঝলুম সে চুলের যত্ন করে না। মুখের আশেপাশে কোকড়া চুলের রাশ অবিন্যস্তভাবে পড়েছিল। চুলগুলোর রং একটু কটা হয়ে পড়েছিল। রাত্রের মতো চুলগুলো কানের পাশ দিয়ে তুলতে দিতে যাচ্ছিল, তো শরীর তো খুব খারাপ হয়ে গেছে। বিয়ের পর তো কেমনটা ছিলি, খুব কি জ্বর হয়ে?
একটু হাসি ছাড়া সে কোনো উত্তর দিল না। আমি বললাম, না না, এ কথা ভালো না রে রানী, আমি গিয়ে একটা ওষুধ পাঠিয়ে দেবো, সেইটা নিয়ম মতো খেতে হবে, না হলে কিন্তু মহা কষ্ট। একটু পরে সে বলল, তাহলে সত্যি দাদা, আমি কিন্তু বিয়ের চেষ্টা করব, বলুন। আমি তার কথায় মনে বড় কৌতুক অনুভব করলাম। এই অবোধ মেয়েটা জানে না যে সে এমনি একটা প্রস্তাব উত্থাপন করতে বসেছে যাকে কার্যে পরিণত করা তার ক্ষুদ্র শক্তির বাইরে। বললাম, বকিস নে রানী, একদম বকিস নে রানী। খানিকক্ষণ হয়ে গেল, তার আর কথা কয় না দেখে পেছন ফিরে দেখি ছেলে মানুষে হঠাৎ ধমক খেলে যেরকম ভরসা হারা চোখে তাকায়, তার চোখে তেমনি দৃষ্টি। মনে হলো একটা ভুল করেছি। ওরানি সেই ধরনের মেয়ে যারা নিজেকে জোর করে কখনো প্রচার করতে পারে না, পরের ইচ্ছার সঙ্গে ইচ্ছা মিলিয়ে দিয়ে স্রোতের জলের শ্যাওলার মতো সারা জীবন কাটিয়ে দিতে অভ্যস্ত। স্নেহ সুখে সে আবল তাবল বকছিল। এর সঙ্গে অত্যন্ত সতর্ক হয়ে ব্যবহার করতে হবে। বাতাস লজ্জাবতী লতার সঙ্গে যতটা সতর্ক হয়ে চলে তার চেয়েও। কথাটা যতটা পারি সামলে নেওয়ার জন্য বললুম, তোর যদি সত্যি সত্যি বিয়ে দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে তুই পাঁজিখানা আনতিস। দিন কোন মাসে আছে সেগুলো সব দেখতে হবে তো, না শুধু শুধু তোর কেবল বকুনি। হ্যাঁ? উমারানীর মুখ উজ্জ্বল হয়ে উঠল, চোখে এসে ভয় ভয় দৃষ্টিটা কেটে গেল। আমার কথার মধ্যে সে আমার বকুনির একটা কারণ খুঁজে পেল। বোধহয় বিয়ে করবার জন্য নিতান্ত উৎসুক দাদাটির ওপর একটু কৃপাও হলো। সে বলল, পাজি আপনাকে দিয়ে আজ দেখিয়ে নেব, সে তো ভেবেই রেখেছি দাদা। আপনি বসুন, আমি ওপর থেকে পাজিখানা নিয়ে আসি। দালানের ওপাশে আরেকটা ঘর ছিল। উমারানী সেই ঘরটার মধ্যে উঠে গেল। সেই সময় পিসিমা নিচ থেকে ডাক দিলেন, বৌমা নেমে এসো, বেলা যে গেল, চালগুলো আবার কুটতে হবে তো। উমারানী ঘরটার বার হয়ে এসে আমার হাতে পাজিখানা দিয়ে বললে, আপনি দেখে রাখুন দাদা, আমায় বলবেন এখন, আমি এক্ষুনি আসছি। সে নিচে নেমে গেল। তখন বেলা একটু পড়ে এসেছে। নিচের বাগানের সদ্য ফোটা বাতাবি লেবুর ফুলের গন্ধে ঘরের বাতাস ভুরভুর করছে। বাগানের পথের পাশে সজনে গাছগুলো ফুলে ভর্তি। পরন্তু রোদ ঝিরঝিরে বাতাসে পেয়ারা গাছের সাদা ডালগুলো বুটি কাটা রাং তার সাজে মুড়ে দিয়েছে। উমারানী কাজে গিয়েছে, এখন সে আর আসবে না ভেবে মাঠের দিকে বেড়াতে যাবার ইচ্ছে হলো। উঠতে গিয়ে লক্ষ্য করলুম খাটের পাশে একটা কাঠের হাত বাস্ক রয়েছে। সেটা অনেক কালের, রং ওঠা, তাতে চাবির কলটাও নেই। সেই কাঠের বাস্কর ডালা খুললুম, দেখি তার মধ্যে কতগুলো টাটকা তোলা লেবুর ফুল, কতগুলো গাঁদা ফুল, আর কতগুলো আধ শুকনো ঘেটু ফুল। ফুলগুলোর তলায় একটা আধ ময়লা ন্যাকড়ায় জড়ানো কি জিনিস। ন্যাকড়ায় এমন কি জিনিস? এতগুলো ফুলের কার্যকরণ সম্পর্ক এই নির্ণয় করতে কৌতূহলবশত ন্যাকড়ার ভাঁজ খুলে দেখলুম তার মধ্যে কত খামের চিঠিগুলোর ওপর উমারানীর নাম ঠিকানা লেখা, হাতের লেখা ভগ্নিপতি সুরেনের। তার পোস্ট অফিসের মোহর দেখে বুঝলুম চিঠিগুলো 5-6 বছরের পুরনো, একখানাই কেবল 1 বছর আগের লেখা। কৃপণের ধনের মতো উমারানী যার পুরনো চিঠিগুলো এমন সযত্নে রক্ষা করছে, তার মধুর হৃদয়ের স্নেহচ্ছায়া গহনে জুথি বনে যার স্মৃতির নীরব আরতি এমনই দিনের পর দিন প্রতি সকাল সাজে চলেছে। কেমন সে অভাগা দেবতা, যেন এ উপাসনা মন্দিরের ধূপগন্ধকে এড়িয়ে চিরদিন বাইরেই ফিরতে লাগলো। মাঠ থেকে বেরিয়ে যখন আসি তখন সন্ধে হয়ে গিয়েছে। ওদের রান্নাঘরে আলো জ্বলছে। আমার পায়ের শব্দ শুনে উমারানী বললে, দাদা এলেন? আমি উত্তর দেবার পূর্বে সে হাসি মুখে রান্নাঘর থেকে বার হয়ে এলো। সে বললে, দাদা বুঝি আমাদের দেশে বেড়াতে বেড়াচ্ছেন? কোন দিকে বেরিয়ে এলেন? নদীর ধারে বুঝি? তারপর সে বলল, দাদা আপনি রান্নাঘরে বসবেন, আমি আপনার জন্য পিঁড়ি পেতে দিয়েছি। পিসিমা বললেন, বৌমার যত অনাসৃষ্টি, এখানে বাছাকে ধোয়ার মধ্যে বসিয়ে রাখা। আমি বললাম, আমার কোনো কষ্ট হবে না, এখানেই বসি পিসিমা। রান্নাঘরের মধ্যেই গিয়ে বসলুম।
ওমরানি খাবার তৈরি করেই রেখেছিল, আমায় খেতে দিল, তারপর কাজ করতে বসে গেল। দেখলুম সে অনেকগুলো চালের গুঁড়ো, ময়দা ইত্যাদি উপকরণ দিয়ে খুব উৎসাহের সঙ্গে পিঠে তৈরি করতে শুরু করেছে। পিসিমা বহুবি বৃদ্ধা, তিনি কাজকর্ম বিশেষ কিছু করতে পারেন না। খাটতে সবটাই হচ্ছিল উমারানিকে। রোগা মেয়েটির অবস্থা দেখে আমার বড় কষ্ট হলো। ভাবলাম, কেন অনর্থক পিঠে করতে বসে কষ্ট পাওয়া। সেবার আনন্দে উমারানি যা করতে বসেছে তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারলুম না। অবশ্য জিজ্ঞাসা করলুম, রানী, আমায় পিঠে করতে শিখিয়ে দিবি? উমারানি বড় লজ্জা হলো, মুখটি নিচু করে সে বললে, দাদা, আমরা বেঁচে থাকতে পিঠে খাবার ইচ্ছে হলে আপনাকে কি পিঠে করে নিতে হবে যে আপনি পিঠে করতে শিখবেন? পিসিমা বললেন, না, তোমার দাদা পিঠে খাবার ইচ্ছে হলে ওই 7 লঙ্কা পাড়ি দিয়ে এসে তোমার সামনে এখানে এসে খেয়ে যাবেন। ওমরানি চুপ করে রইল। আমি বললাম, না না, তা কেন পিসিমা, ও তার একটা উপায় বার করেছে, শোনেননি বুঝি? পিসিমা বললেন, কি বাবা? আমি বললাম, এই আষাঢ় মাসের মধ্যে ও দাদার বিয়ে দেবে। পিসিমা বললেন, তা বৌমা ঠিক কথাই বলেছেন বাবা, এত বড়টি হয়েছ, আর কি বিয়ে না করা ভালো দেখায়? সংসারী হতে হবে তো। উমারানি বলে উঠল, ভালো কথা দাদা, দিনটা তো আর দেখা হলো না পাজিতে, আমি ওপরে যেতে পারলুম না। অবশ্য করে বলবেন খাওয়ার পর রাতে। আমি বললাম, বলবো রে বলবো, এতদিন তো মনেই ছিল না তোর, এখন সামনে পেয়ে বুঝে দাদার ওপর ভারী মায়া। পিসিমা বললেন, ও তোমার তেমন পাগলি বোন নয় বাবা, সে কথা বুঝি বৌমা বলেনি তোমায়? আজ 3-4 বছর হলো ওরা যখন প্রথম কলকাতা থেকে এখানে আসে, তখন বৌমা একজোড়া পশমের জুতো বুনে রেখেছে তোমার জন্য। বললে দাদা দুঃখ করেছেন যে আমার বোন আমার জুতো বুনে দেবার জন্য উল বোনা শিখে প্রথম কিনা জুতো বুনলো তার স্বামীর। তা আমি এবার দাদাকে পশমের জুতা পরাবো। তারপর ওদের আর কলকাতা যাওয়াই হলো না। সুরেনের অন্য জায়গায় চাকরি হলো, আর তুমিও কখনো এইদিকেই আসোনি। কাল তুমি আসতেই বৌমার যে আহ্লাদ, আমায় বললে, পিসিমা, এইবার 7 পুরোলো, এতদিন পরে দাদাকে পশমের জুতো পরাতে পারবো। উমারানির চোখ দুটো লজ্জায় নিচু হয়ে রইল। প্রদীপের উজ্জ্বল আলোয় তার মুখখানি কিশোরী মুখের মতো একটা লাবণ্য মাখা, অথচ কচি বলে মনে হচ্ছিল। বোধ হলো নোলক পড়লেও তাকে এখনো বেশ মানায়। তারপর নানা কথা, খাওয়া দাওয়া শেষ হতে অনেক রাত হয়ে গেল। সেদিন অনেক রাত্রে যখন ওপরের ঘরে শুতে গেলুম, তখন চাঁদ উঠেছে। গভীর রাত্রের মৌন শান্তি সেদিন বড়ই করুণ হয়ে বাজলো আমার মনে। আজ অনেকক্ষণ উমারানির নিকট বসে একটা জিনিস বেশ বুঝতে পেরেছি, উমারানির থাইসিস হয়েছে। মৃত্যু ওর শান্ত ললাটে যে তিলক পরিয়েছে ওকে বরণ করে রেখেছে। সে কিরকে বেরিয়ে পড়তে হবে অনন্তের পথের তীর্থযাত্রায়। উমারানি 1 গ্লাস জল দিতে আমার ঘরে ঢুকলো। জল নামিয়ে রেখে বললে, কই দাদা সে পাজিখানা? তার মুখখানার দিকে চেয়ে বড় মনটা কেমন করে উঠল। বললাম, রানী, এদিকে আয়। এ কথা আমার মনে হয়ে উঠল না যে উমারানি আমার আপন বোন নয়, বা আমাদের দুজনের বয়সও কম। আমি যেমন নিঃসংকোচে বললুম, সেও তেমনি নিঃসংকোচে এসে আমার পায়ের কাছে খাটের নিচে মাটিতে বসে পড়ল। 8 বছর আগেকার মতো আজও ওকে আদর করে তার বিদ্রোহী চুলগুলো কানের পাশে দিয়ে বললুম, রানী, জুতোর কথা কে বলেছিল তোকে রে? হ্যাঁ? উমারানি অসীম নির্ভরতার সঙ্গে ছোট্ট মেয়েটির মতো খাট থেকে ঝোলানো আমার পায়ের ওপর তার মুখটি লুকিয়ে রাখলে। ওরে, স্নেহ যদি রোগ সারানোর ওষুধ হতো, তাহলে আমি বড় ভাইয়ের স্নেহ তোকে শিশিতে ভরে ডাক কেটে ডাক্তারি ওষুধের মতো দিয়ে যেতুম রে। আমার প্রশ্নের কোনো উত্তর তার কাছে পেলুম না। কেন পেলুম না তাও একটু পরে বুঝলুম। একমাত্র লোক যে ওই জুতোর কথা জানে, বা যার কাছে আমি একসময় ওই কথা বলেছিলাম, সে হচ্ছে সুরেন। সুরেন বোধহয় বিয়ের পর কোনো সময় উমারানিকে এই কথা বলে থাকবে। বড় ভাইয়ের কাছে ছোট বোনটি তো আর সে কথা বলতে পারে না। বললাম, রানী, একটা কথা জিজ্ঞাসা করি, টুনি বলেছিল, মানে সুরেন কি ঠিক এই চিঠিপত্র দেয়, বাড়িটারি আসে?
ওমানানি বড্ড জড়সড় হয়ে গেল। আমার কথার কোনো উত্তর দিল না, মুখ তুলেও নিলে না। আগের মতো আমার পায়ের দিকে মুখটা লুকিয়ে চুপ করে রইল। অনেকক্ষণ কেটে গেল, তারপর বুঝলুম সে কাঁদছে। তাকে সান্ত্বনা কি করে দেব ঠিক বুঝতে পারলুম না। শুধু শুধু তার মাথার চুলগুলোর ওপর পরম স্নেহে হাত বুলিয়ে দিতে লাগলুম। বেশি দিন না রে সোনার বোনটি, বেশি দিন না, তোর মেয়াদ ফুরিয়ে এসেছে রে। ব্যর্থ নারী হৃদয়ের রুদ্ধ আবেগ পরম নির্ভরতার সঙ্গে তার দাদার বুকে নিঃশেষে ঢেলে দিয়ে যখন সে নিচে শুতে গেল, চাঁদের আলোর তলায় ঘুমন্ত বাতাস সজনে ফুলের মিষ্টি গন্ধে তখন স্বপ্ন দেখছে। এর দুদিন পরে ও তখন ওখান থেকে চলে আসবার জন্য প্রস্তুত হলাম। এর আগে চলে আসতুম, কলকাতায় অনেক কাজ ছিল আমার, কিন্তু উমানানির করুণ মিনতি এড়াতে না পেরে কিছু দেরি হয়ে গেল। কাপড় পরে তৈরি হয়েছি, উমানানি কাঁদো কাঁদো মুখে নিকটে এসে দাঁড়ালো। আমায় বললে, আবার কবে আসবি দাদা? বললুম, আসবো রে, আবার পুজোর সময় আসবো। সে বললে, সে যে অনেক দিন। না দাদা, আপনি আষাঢ় মাসে রথের সময় আসবেন, আমাদের এখানে রথের বড় জাঁকজমক হয় দাদা। আর আর কিন্তু আপনাকে আপনার বিয়ে দেবই এই বছরই। লক্ষ্মী দাদামণি, আপনার পায়ে পড়ি, আপনি অমত করবেন না। তারপর সে সেই পশমের জুতো জোড়া বের করে আমার সামনে মাটিতে রাখলে, বললে, আমি আন্দাজে বুনেছি, আপনি পায়ে দিয়ে দেখুন দেখি দাদা, হবেক্ষণ বোধ হয়। জুতো জোড়াটা পায়ে ঠিক হয়েছে দেখে ওমরানি বড় খুশি হলো। তার সমস্ত মুখখানা সার্থকতার আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তারপর সে বলল, দাদা, আমি আপনার গরিব বোন, কখনো আসেন না এখানে, যদিও বা এলেন, না পারলুম ভালো করে খাওয়াতে, না পারলুম আদর যত্ন করতে, এসে শুধু কষ্টই পেলেন। কি করব, আমার যেমন কপাল। অনেকদিন আগেকার মতো সেই গলার আঁচল দিয়ে সে আমায় প্রণাম করলে। তার চোখের জল আমার পায়ের ওপর টপ টপ করে ঝরে পড়তে লাগলো। আমি তাকে উঠিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললুম, রানী, তুই আমার মায়ের পেটের বোনই, একথা ভুলে যাসনি কখনো। তোর বড় ভাই এখনো বেঁচে আছে। যখন চলে আসি তখন সে তাদের বাড়ির দৌড় ধরে দাঁড়িয়ে রইল। আস্তে আস্তে পিছনে ফিরে দেখলুম সে কাতর চোখে এক দৃষ্টে চেয়ে আছে। যখন পথের বাঁক ফিরছি তখনও তাকে দেখা যাচ্ছিল। বেলা শেষের হলদে রোদ সুপারি গাছের সারির ফাঁক দিয়ে তার রুক্ষ কোকড়া চুল ঘেরা বিষণ্ণ মুখখানির ওপর দিয়ে পড়ছিল। বছরখানেক পরে আমি আবার চাকরি নিয়ে গেলুম ময়ূরভঞ্জের রাজ স্টেটে। সেখান থেকে সুরনের একটা পত্রে জানলুম উমারানী মারা গিয়েছে। যাবি তা জানতাম, সেবার যখন তার কাছে থেকে চলে আসি তখনই বুঝে গিয়েছিলাম তার সঙ্গে শেষ দেখা। সুরেনকে এসে পত্র লিখেছিল উমারানীর সব অবস্থা খুলে, কোনো একটা ভালো জায়গায় তাকে কিছুদিন নিয়ে যেতে। সুরেন লিখেছিল জমিদারের কাজ, আদায়পত্র হাতে, পুজোর সময় বরং দেখবে, এখন যাবার কোনো উপায় নেই ইত্যাদি। উমারানী মারা গেল সেই ভাদ্র মাসে। তারপর আরও কয়েক বছর কেটে গেল। সেবার কিছুদিন ছুটি নিয়ে কলকাতা এসে দেখলুম ওদের বাড়িতে সেই আবার বাস করছে। আমি এসেছি দেখে টুনি দেখা করতে এলো। খানিক একথা সে কথার পর টুনি কাগজে মোড়া কি একটা আমার হাতে দিল। খুলে দেখি মেয়েদের মাথায় দেবার কতগুলো রূপোর কাটা। টুনি বলে, বৌদি যে ভাদ্র মাসে মারা যায়, আমি সেই শ্রাবণ মাসে চাঁপাপুকুর গিয়েছিলাম। বৌদি আমার সঙ্গে কত গল্প করলে, বলে মায়ের পেটের ভাই যে কি জিনিসটা করছি তা আমি দাদাকে দিয়ে বুঝেছি। আমার বড় ইচ্ছে আমার দাদার বিয়ে দিয়ে তাকে সংসারী করে দেব। দাদা আমার ভেসে ভেসে বেড়ান, কেউ একটু যত্ন করবার নেই, ওতে আমার বড় কষ্ট হয়। এই রূপোর কাটাগুলো সে গড়িয়ে দিয়েছিল আপনার বিয়ে হলে আপনাকে আপনার বউকে দেবার জন্য। সে আষাঢ় মাসে ওখানে গড়িয়েছিল। আমি গেলে আমায় দেখিয়ে বললে ইচ্ছে ছিল সোনার চিরুনি দিয়ে বউয়ের মুখ দেখব, কিন্তু এত পয়সা কোথায় পাবো? এবছরে দাদার বিয়ে না দিলেই নয়, বিয়ে হোক তারপর চেষ্টা করে গড়িয়ে দেব। কাটা আর বাস্কে তোলাই ছিল। তারপর ভাদ্রমাসে বৌদি মারা গেল। আমি তার বাস্কগুলো থেকে কাটাগুলো বের করে এনেছিলাম আপনাকে দেব বলে।
কোথায় পয়সা পাবে? সারা বছর জমিয়ে যা করেছিল তাতেই তো ওইগুলো গড়িয়েছিল। দাদা তো এক পয়সাও তো হাতে দিতেন না। খরচ, সংসার খরচ বলে যা দিতেন তাতে সংসার চলাই ভার। তো আপনি একবার গিয়ে দেখেই এসছিলেন না? আমি জিজ্ঞাসা করলাম, তাহলে তার হাতে পয়সা জমলো কোথা থেকে? টুনি বললে, বৌদি বাজারের খাবার বড় ভালোবাসত। ওরা পশ্চিমে থাকতো কিনা, সেখানে ওইসব খাবার তেমন মেলে না। এই জন্য ওই বাজারে কচুরি, নিমকির উপর কেমন ছেলে মানুষের মতো একটা লোভ ছিল। বৌদি করতো কি, নারকেলের পাতা ছেঁচে ঝাঁটার কাঠি করে রাখতো, লোকে পয়সা দিয়ে কিনে নিয়ে যেত। ওই রকম করে যা পয়সা পেত তা দিয়ে গোপালনগরের হাট থেকে পাড়ার ছেলেপিলেদের দিয়ে খাবার আনাতো, নিজে খেত, তাদের দিত। আপনি সেবার চলে যাবার পর থেকে সেই পয়সায় আর খাবার না খেয়ে ওই পয়সা জমিয়ে ওই রূপোর কাঁটাগুলো গড়িয়েছিল। আমি বললাম, হ্যাঁ, সে মারা গেল কোন সময়? টুনি বললে, শেষ রাত্রে, প্রায় রাত 4টের সময়। রাত্রি বৌদির ভয়ানক জ্বর হলো। সেই জ্বরে একবারে বেহুশ হয়ে গেল। তারপর দিন বিকেলবেলা আমি ওর বিছানার পাশে বসে আছি, দেখি বৌদি বালিশের উপাস ওপাস হাত রাখছে, কি যেন খুঁজছে। আমি বললাম, বৌদি লক্ষ্মীটি ওরকম করছো কেন? তখন আর ভালো জ্ঞান নেই, যেন আচ্ছন্ন মতো। বললে, আমার চিঠিগুলো কোথায় গেল? আমার সেই চিঠিগুলো, বলে আবার বিছানা হাতড়াতে লাগলো। দাদার বিয়ের পর প্রথম প্রথম যেসব চিঠি লিখেছিলেন তাকে, সেসব চিঠিগুলো যত্ন করে বাস্কে তুলে রেখেছিল। আমি তো জানতাম। আমি সেগুলো বাস্ক থেকে বের করে নিয়ে এসে আঁচলে বেঁধে দিলুম। তখন থামি। তারপর সেই রাত্রেই সে মারা গেল। যখন তাকে বার করে নিয়ে গেল তখনও আঁচলে সেই চিঠিগুলো বাঁধা। আমি জিজ্ঞাসা করলাম, সুরেন সে সময় ছিল না? টুনি বললে, ছোটদাকে টেলিগ্রাম করা হয়েছিল। তিনি যখন এসে পৌঁছলেন তখন বৌদিকে দাহ করা হয়ে গিয়েছে। অনেক বছর হয়ে গিয়েছে। এখনো শীতের অবসানে যখন আবার বাতাবি লেবুর ফুল ফোটে, সজনে তলার ফুল কুড়োবার ধুম পড়ে যায়, পাড়াগাঁয়ের বন ঝোপ খেটু ফুলে আলো করে রাখে, পুকুরের জলে কাঞ্চন ফুলের রাঙা ছায়া পড়ে, ফাগুন দুপুরের আবেশে বিভোর রোদ আকাশে বাতাসে থরথর করে কাঁপতে থাকে, তখন আপন মনে ভাবতে ভাবতে কার কথা যেন খুব মনে পড়ে যায়। মনে হয় কে যেন অনেক দূর থেকে এলোমেলো চুলে ঘেরা কাতর মুখে এক দৃষ্টে চেয়ে আছে। তখন মন বড় কেমন হয়ে ওঠে, হঠাৎ যেন চোখে জল এসে পড়ে। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। নমস্কার।